যেসব গালগল্প দিয়ে বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে জোর করে শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতা দখল করেছিলেন মোহাম্মদ ইউনূস, সেগুলো যে কত বড় ভাঁওতাবাজি ছিল, যত দিন যাচ্ছে বাংলাদেশের মানুষের কাছে সেই ছবিটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। একে তো দেশে শিল্পের খরা লেগেছে। শিল্প ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ছে। ফলে বেকারত্ব দিন, দিন বাড়ছে এবং যত দিন যাচ্ছে এটার কোনো রেমেডি কিন্তু পাওয়া যাচ্ছে না। আগামী দিনে আরো বড় ভয়ংকর বেকারত্বের অবস্থা বাংলাদেশে তৈরি হতে পারে। অর্থনৈতিক অবস্থা বোধহয় সর্বকালীন সবথেকে খারাপ অবস্থায় চলে এসছে এবং সেই তলানিতে যাওয়া অর্থনৈতিক অবস্থার মধ্যে বাংলাদেশের মানুষের কাছে যেটা সবথেকে বড় বিপদ হচ্ছে, সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি। আকাশ ছোঁয়া দাম হয়ে যাচ্ছে সমস্ত জিনিসপত্রের এবং সেটা যে নিয়ন্ত্রণে আসবে তার কোনো ইঙ্গিত নেই, বরং যত দিন যাবে সেইটা আরো বেশি বাড়তে থাকবে। ফলে সকলেই বুঝতে পারছেন যে নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন স্বাধীনতা পেয়েছি এই করে যে বাংলাদেশের মানুষ চিৎকার করছিল, সেটা আসলে ইউনূসের আমলে, শেখ হাসিনার আমলের থেকেও খারাপ অবস্থা বাংলাদেশবাসীর হয়ে গেছে। ফলে দেশের মধ্যেই সাধারণ মানুষের গণবিক্ষোভ ক্রমশ বাড়তে শুরু করেছে। সকলেই ধীরে, ধীরে বুঝতে পারছেন যে কতখানি বিপদের মধ্যে তারা আছেন। আর এই জায়গা থেকে দৃষ্টি ঘোরাতে দ্বিমুখী পরিকল্পনা নিয়েছে এই মোহাম্মদ ইউনূস সরকার। নাম্বার 1 পরিকল্পনা যেটা হচ্ছে, সেটা হচ্ছে সেই দেশের হিন্দু সনাতনী যারা রয়েছেন, সংখ্যালঘু যারা রয়েছেন, তাদের উপর চূড়ান্ত নির্যাতন করা, অত্যাচার করা। এবং এই এই জিনিসটা করা গেলে সেই দেশের মৌলবাদী, বিচ্ছিন্নতাবাদী শক্তি তাদেরকে একটা বার্তা দেওয়া যাবে। তাদেরকে বেশ শক্তিশালী করা যাবে। আর এই মৌলবাদী, বিচ্ছিন্নতাবাদী শক্তিকে যদি জাগ্রত করা যায়, তাহলে ঠিক ওই পাকিস্তানের ধাঁচে একই রকম ভারত বিরোধিতা করা যাবে। গত কয়েকদিনই আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গা থেকে আওয়াজ আসছে ৪ দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা দখল করে নেবে। অবিভক্ত যে নবাব সিরাজদৌল্লার বাংলা ছিল, বাংলা, বিহার, ওড়িশা সেই সমস্ত নাকি বাংলাদেশকে দিয়ে দিতে হবে। সেভেন সিস্টার্স নিয়ে নেওয়া হবে। অর্থাৎ ভারতকে ভেঙে টুকরো, টুকরো করা। ওই আফিমের নেশার মতো এই জিনিসটা ভারত বিরোধিতা করে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে হবে। মোহাম্মদ ইউনূসের মোটামুটি এই পরিকল্পনা চলছে। কিন্তু রাজনীতি এত সহজ গেম নয়। এই ভারত বিরোধিতা, এই সংখ্যালঘু নির্যাতন করতে গিয়ে একের পর এক, একের পর এক ঝড় আছড়ে পড়ছে ইউনূসের উপরে। ফলে চাপ দিন, দিন বাড়ছে এবং আম ছালা দুটো যাওয়ারই কার্যত সময় হয়ে গেছে। তার ১ম পদক্ষেপ হিসেবে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এবার সরাসরি নোবেল কমিটির কাছে অভিযোগ চলে গেল ইউনূসের নামে এবং তার নোবেল পুরস্কারটা কেড়ে নেওয়ার একটা আবেদন জমা পড়ে গেল। দেখুন, এর আগে এই দেশের যারা গেরুয়া শিবিরের লোকজন আছেন, এখানকার বিজেপি যারা সাংসদ আছেন, অনেকেই কিন্তু এই কথাটা প্রকাশ্যেই বলছিলেন যে শান্তিতে তো নোবেল পুরস্কার পেয়েছেন মোহাম্মদ ইউনূস, কিন্তু তিনি যে কাণ্ডটি বাংলাদেশে ঘটিয়ে চলেছেন, এবার নোবেল কমিটিকে সেই ক্যাটেগরিটা চেঞ্জ করে দিতে হবে। অশান্তিতে যদি কিছু নোবেল থাকে সেইটাই মোহাম্মদ ইউনূসের পাওয়ার দরকার আছে। এইভাবে কেউ চরমতম হিন্দু সনাতনী নির্যাতন করতে পারে? এই দাবিটা কিন্তু বারবার হচ্ছিল। কিন্তু সেই দাবিটা একটা রাজনৈতিক বক্তব্য রাখা, নিজের দেশের মধ্যে রাখা আর সরাসরি সেটা নোবেল কমিটির কাছে অভিযোগটা জমা দেওয়া, এই দুটোর মধ্যে কিন্তু আসমান জমিন ফারাক রয়েছে। ফলে এই পদক্ষেপে একটা আন্তর্জাতিক চাপ যে বাংলাদেশের উপর আসবে, মোহাম্মদ ইউনূসের উপর আসবে, সেই ছবিটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। যেটুকুনি জানা যাচ্ছে যে এবার নোবেল কমিটির কাছে সরাসরি অভিযোগ জানিয়েছেন এই রাজ্যেরই একজন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং তিনি সেখানে মোহাম্মদ ইউনূসকে গণহত্যাকারী হেনরি কিসিঞ্জারের সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন যে এই পরিস্থিতিতে তার নোবেল পুরস্কার তো কেড়ে নেওয়া উচিতই। আগামী দিনে নোবেল কমিটির এই পুরস্কার প্রাপকের তালিকা বাছাইয়ের ক্ষেত্রে আরো কড়াকড়ি করা উচিত। এবার আপনাদের মনে হতে পারে যে এই রাজ্যের একজন বিজেপি সাংসদ নোবেল কমিটিতে পাঠিয়েছেন, তার কি আর এমন এফেক্ট আছে? এর কিন্তু বৃহত্তর এফেক্ট আছে। কেননা একজন যখন সরাসরি নোবেল কমিটিতে অভিযোগ করছেন এবং সেটাও অন্য দেশের একজন রাষ্ট্রপ্রধান সম্পর্কে, তখন নিশ্চিতভাবে মাথায় রাখতে হবে আন্তর্জাতিক ক্ষেত্রে এটা নিয়ে কিন্তু আলোচনা শুরু হবে এবং এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন নেই, এই কথাটা ভাবার কোনো কারণ নেই। অর্থাৎ এক্সিকিউট একজন করছেন কিন্তু প্ল্যানটা ভারত সরকারের থাকছে, অনুমোদনটা ভারত সরকারের থাকছে, এটা মেনে নেওয়া যেতেই পারে। এবং ভারত সরকার যখন এই কাজটা করছে তখন ভারত একা, একা করবে, বোকার মতো ইপা পাড়াবে তাও কিন্তু নয়। এখানে একটা জিনিস খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে নয়াদিল্লি, ব্রিটেন, আমেরিকা সকলেই কিন্তু এই মোহাম্মদ ইউনূসের যে অ্যা হিন্দু নির্যাতন, সনাতনীদের উপর নির্যাতন সেটা নিয়ে এক সুরে কথা বলছে। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে যারা শক্তিধর রাষ্ট্র তারা যে ক্রমশ এক জায়গায়
জায়গায় জোট বাঁধছে এবং সেটা মোহাম্মদ ইউনূসের সরকারের বিপক্ষে। এই জায়গাটা খুব স্পষ্টভাবে মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন। এবং তার ফলে আগামী দিনে এই ভারত বিরোধিতা যে তিনি চরমতম পর্যায়ে নিয়ে যেতে পারবেন না, একটা সময় গিয়ে তাকে ক্ষান্ত দিতে হবে, এটাও তিনি বুঝতে পারছেন। আর যদি ভারত বিরোধিতাই চলে যায়, তাহলে আল্টিমেটলি তার হাতে পেনসিল ছাড়া তো আর কিছুই থাকবে না। ভারত বিরোধিতা না করলে তার দেশে যে মৌলবাদী শক্তিরা, বিচ্ছিন্নতাবাদী শক্তিরা এখনো তার সঙ্গে রয়েছেন, তার সমর্থনে কথা বলছেন এবং যাদের জন্য তার এই প্রশাসনটা টিকে আছে, তারা মুখ ফিরিয়ে নেবেন। ফলে তার সরকারটা মুখ থুবড়ে পড়বে। আর ভারত বিরোধিতা করলে ভারতও এই সামান্য একটা কাজই করবে। চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম এগুলো পাঠানো বন্ধ করে দেবে। ফলে উভয় সংকটে পড়েছে ইউনূস সরকার এবং সেই জায়গা থেকে অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করছে এবং সেইটা যে বাংলাদেশবাসীর বিড়ম্বনা আরও বাড়াবে, সেই জায়গাটা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে। বলছে ভারতের উপর নির্ভরতা কমাতে চাইছে বাংলাদেশ। আলু, পেঁয়াজ আমদানির জন্য বিকল্প ৬ দেশে নজর। অর্থাৎ যেটুকুনি জানা যাচ্ছে যে ভারতবর্ষ থেকে আর আলু নেবে না। ভারতবর্ষ থেকে আলু না নিয়ে কোথা থেকে তারা আলু নেবে? জার্মানি, মিশর, চীন বা স্পেন থেকে নাকি আলু নিয়ে আসবে। পেঁয়াজের ক্ষেত্রেও তারা ৩ খানা দেশ খুঁজে পেয়ে গেছে। চীন, তুরস্ক বা পাকিস্তানের সঙ্গে তাদের কথাবার্তা চলছে যেখান থেকে পেঁয়াজটা হবে। এবার মুশকিল যেটা হচ্ছে এই যে ৬ টি দেশের কথা বলা হচ্ছে যেখান থেকে আলু বা পেঁয়াজ বাংলাদেশ আমদানি করতে চায়, তাদের সঙ্গে কিন্তু সেই ব্যবসায়িক চুক্তি এখনো বাংলাদেশ সরকারের নেই। যেটা এক্সিকিউট করতে কিন্তু যথেষ্ট সময় লাগবে। এবং ২ নম্বর যে জায়গাটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখুন এইসব দেশ থেকে আনতে গেলে বাংলাদেশের হাতে দুটোই অপশন আছে। হয় এটাকে এয়ারলিফট করে নিয়ে আসতে হবে, অর্থাৎ হাওয়াই জাহাজের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসতে হবে আলু, পেঁয়াজ। আর না হলে জলপথ ব্যবহার করতে হবে। বন্দর পথে সেই জিনিসটাকে নিয়ে আসতে হবে। ভারতবর্ষ থেকে যে জায়গাটা সুবিধা সেটা হচ্ছে যে স্থলপথে সরাসরি ভারতবর্ষ থেকে বাংলাদেশে পৌঁছে যেতে পারে। এখন যেকোনো ট্রান্সপোর্টেশন এর ক্ষেত্রে স্থলপথ কিন্তু এখনো অবধি সবথেকে চিপ। এখন সেই জায়গায় যদি ভারতবর্ষ থেকে না নেয়, এইসব দেশ থেকে নেয় তাহলে হয়তো তাদের সমস্যাটা মিটবে। কিন্তু সমস্যাটা বাড়বে সাধারণ বাংলাদেশবাসীর। যে জিনিসটা স্থলপথে আসছিল তার যে ক্যারিং কস্ট হচ্ছিল যখনই সেটা জলপথ বা আকাশপথে আসবে সেটা বহু গুণ বেড়ে যাবে এবং তার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি নিয়ে বাংলাদেশবাসীর যে ক্ষোভটা বাড়ছিল, সেই ক্ষোভে প্রলেপ দেওয়া তো অনেক দূরের কথা, সেটা আরো অনেক বেশি দূরে চলে যেতে পারে। এবং আ এর থেকেও বড় কথা যখন আপৎকালীন সিচুয়েশন হয়, ধরুন বাংলাদেশে বন্যা হয়ে গেল। কিছুদিন আগেই যেটা হয়েছিল। ভারতবর্ষ কিন্তু ইমিডিয়েট বেসিস এ পাঠিয়ে দিতে পারে। কিন্তু এইসব দেশ থেকে আসতে সময়টাও লাগবে। সেই সময়ে যদি এদের মজুদ খাদ্যদ্রব্য শেষ হয়ে যায়, সেই সময় যে হাহাকারটা শুরু হবে, সেই জায়গাটা কিন্তু আরো বিড়ম্বনা বাড়াবে। আর শুধু আলু, পেঁয়াজ নয়, এই জায়গা থেকে বাংলাদেশ সরকারটা চালাতে গিয়ে, প্রশাসনটা চালাতে গিয়ে ইউনূস বুঝতে পারছে আরো একটা বেসিক জিনিসের জন্য বড় ধাক্কা আসছে, সেটা হচ্ছে চাল। কেননা বাঙালিদের একটা বড় অংশই ভাত খেয়ে থাকে এবং সেই চালের জন্য আ যেটা বড় বিপদ আসছে সেটা এই বন্যা প্রভৃতি পরিস্থিতি বা যে রাজনৈতিক উত্তেজনা চলছে সেইজন্য খাদ্যশস্য উৎপাদনে ঘাটতি হয়েছে। এইজন্য চাল আমদানি করার ক্ষেত্রে তারা ভারতবর্ষের বাইরে যে অপশন গুলো দেখছে সেটা হচ্ছে মায়ানমার, ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড এইসব জায়গা থেকে নাকি তারা চাল নিয়ে আসবে। এখন এইসব দেশগুলোর নিজেদের অর্থনৈতিক অবস্থাও কিন্তু এমন কিছু আহামরি নয়। প্লাস ওই ক্যারিং কস্ট বেড়ে যাবে এবং সময় সাপেক্ষ ব্যাপার। ফলে এই জায়গাটা কিন্তু দ্রুত অনুধাবন করছেন যে ভারত বিরোধিতা করতে গিয়ে ভারতের সঙ্গে যদি এই বাণিজ্যিক সম্পর্ক শেষ হয়, তাহলে এইসব জিনিসের দাম বাংলাদেশে বহুগুণ বেড়ে যাবে যেটা সাধারণ বাংলাদেশবাসীকে বিড়ম্বনায় ফেলবে এবং সেই জায়গা থেকে আ তার চাপটা আল্টিমেটলি তার সরকারের কাছে আসবে এবং সেইজন্য বলছেন রাজনীতি ও বাণিজ্যকে আলাদা রাখার দরকার আছে। শস্য ঘাটতির আশঙ্কা, বিকল্প খুঁজেও তাই ভারত প্রশ্নে রাজনীতিকে পৃথক রাখতে চায় ইউনূসের খাদ্য মন্ত্রক। অর্থাৎ ভারত বিরোধিতা করে কিন্তু বাংলাদেশ টিকতে পারবে না। যত দিন যাচ্ছে এই ছবিটা ইউনূসের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। আর যখনই ভারত বিরোধিতার জায়গা থেকে সরে আসছে তাহলে ইউনূসের প্রশাসনের উপর ওই মৌলবাদী বিচ্ছিন্নতাবাদী শক্তিদের যে প্রেশারটা আছে সেইটা এবার চোখের সামনে দেখা যাচ্ছে। বলছে ইউনূস প্রশাসনের মেয়াদ কি শেষের দিকে? আগামী বছরই বাংলাদেশ পেতে পারে নির্বাচিত সরকার। সরাসরি আগামী বছরেই বাংলাদেশে নির্বাচিত সরকার হবে এমন কথা বলে দিচ্ছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি এই কথা সরাসরি বলছেন এবং আ এই কথা বলা মানে পরিষ্কারভাবে বুঝতে হবে জামাত বা বিএনপি বা অন্যান্য যেসব মৌলবাদী শক্তি, বিচ্ছিন্নতাবাদী শক্তি রয়েছে
তাদের ডেফিনিটলি এখানে অ্যাপ্রুভাল আছে যে কারণে মাহমুদ সাহেব এই কথাটা বলতে পারছেন। এবার যখনই এই কথাটা বলেছে ইউনিস প্রশাসন কিন্তু চাপে পড়ে গেছে। এটাকে এই উদ্দিন মাহমুদের ব্যক্তিগত মত বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু ওইভাবে শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? যেটা জানা যাচ্ছে যে আইনি উপদেষ্টা যিনি রয়েছেন সেই আসিফ নজরুল তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ২০২৫ সালে নির্বাচন করা সম্ভব। এদিকে আপনাদের আগেই একটা প্রতিবেদনে জানিয়েছিলাম যে ইউনূস কিন্তু বাংলাদেশের যে ৩ টে গোয়েন্দা দপ্তর রয়েছে তাদেরকে দিয়ে একটা ইন্টারনাল সার্ভে করিয়েছিলেন। যে এই অবস্থায় নির্বাচন করলে কি হবে? বাংলাদেশের মানুষের কতখানি আস্থা তার উপরে আছে এবং তার ফলাফল ভয়ংকর। বলছে আওয়ামী লীগকে এখন যতই রাজনীতির ময়দান থেকে দূরে সরিয়ে রাখা হোক, ইউনূসের আমলে যে খামখেয়ালিপনা হয়েছে, যে বাজারের অবস্থা হয়েছে, যে বেকারত্বের অবস্থা হয়েছে, যে অর্থনৈতিক অবস্থা হয়েছে, সেই জায়গা থেকে মানুষ এখন হাড়ে, হাড়ে বুঝছে যে এই জায়গাতে হাসিনার সরকার কত ভালো ছিল। এবং, এবং সবথেকে বড় কথা বাংলাদেশের যে জন্ম হয়েছে সেটা ভারতের হাত ধরে। সেখানে বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার একটা বড় অবদান ছিল। সেই সমস্ত কিছু ইতিহাসের পাতা থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে যেটা সাধারণ বিশেষ করে গ্রামীণ বাংলাদেশের মানুষ মোটেই ভালোভাবে নিচ্ছে না। ফলে এই মুহূর্তে নির্বাচন হলে যতই শেখ হাসিনা বা আওয়ামী লীগকে দূরে সরিয়ে রাখা হোক না কেন, সেই জায়গায় দেখা যাচ্ছে ১৭০-৮০ আসন নিয়ে তারাই ক্ষমতায় আসবে। প্রধান বিরোধী দলের জায়গায় বিএনপি চলে আসবে। তারা ৭০ থেকে ৮০ টা আসন পাবে। জামাত হয়তো ৩৫-৪০ টা আসন পাবে এবং জাতীয় পার্টি ৫-১০ টা আসন পাবে। ইউনিশের কোথাও কোনো ঠাঁই নেই। এটা গোয়েন্দা রিপোর্ট পেয়ে গেছে। ফলে চাপ বেড়ে গেছে। আপনারা জানেন যে বাংলাদেশের যেকোনো নির্বাচিত সরকার তারা সাধারণত ৫ বছর ক্ষমতায় থাকে। ফলে ইউনিসের যেটা প্রাথমিক ধারণা ছিল এট লিস্ট ৪ বছর প্লাস তো তিনি এই উপদেষ্টা সরকারটাকে চালাবেনই। ততক্ষণে মোটামুটি রাজনৈতিকভাবে যেসব বিরোধী রয়েছে তাদেরকে শেষ-টেস করে দিয়ে একটা এমন জায়গা তৈরি করবেন যেখানে এই নির্বাচনের নামে প্রহসন হবে এবং তিনি যতদিন বেঁচে আছেন ক্ষমতাটা ভোগ করে থাকবেন। কিন্তু সেটা যে হবে না, একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, যিনি আবার একজন অন্যতম উপদেষ্টা, তিনি বলছেন যে ঠিক আছে ২০২৫ যদি না করা হয় তাহলে ২০২৬ এর মাঝামাঝিও নির্বাচন করতে হবে। অর্থাৎ সোজা কথায় মোহাম্মদ ইউনূসের অবস্থান এখন হয়ে গেছে এগোলে সর্বনাশ পিছলে নির্বংশ। এগোনো মানে তার কাছে একটাই অপশন আছে সরকারটাকে টিকিয়ে রাখা, বাংলাদেশের মানুষকে আফিমের মতো সমস্ত কিছুকে ভুলিয়ে রাখা। সেটা হচ্ছে সেই দেশে সংখ্যালঘু নির্যাতন চালিয়ে যাওয়া এবং তার ফলে মৌলবাদী এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিকে জাগ্রত করা এবং সেই মৌলবাদী বিচ্ছিন্নতাবাদী শক্তিকে কাজে লাগিয়ে ভারত বিরোধিতার চরমে নিয়ে যাওয়া এবং সেটা দিয়েই আফিমের নেশার মতো বাংলাদেশের মানুষকে একটা জিনিসের দিকে আকৃষ্ট রাখা যেভাবে পাকিস্তান এতদিন চালিয়ে এসছে ঠিক সেইভাবেই যে বাংলাদেশটাকেও চালানো। আর সেটা যদি করতে হয় তাহলে বাংলাদেশকে বড় খেসারত দিতে হবে। ভারত কিন্তু সেই জায়গা থেকে এবার এর চরম প্রতিশোধ নিতে পারে। হ্যাঁ, ব্যবসায়িক কিছুটা ক্ষতি হবে কিন্তু বাংলাদেশে যে সামগ্রিকভাবে জিনিস পাঠানো হয় সেটা বন্ধ করে দেয়া হবে। মেডিকেল ভিসা বন্ধ করে দেয়া হবে। আর সেইটা যদি শুরু হয়ে যায় তাহলে যে অল্টারনেটিভ অপশন গুলো আছে সেটা সাধারণ বাংলাদেশবাসীর কাছে মোটেই সুখকর হবে না। তাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা আরো ইমপ্যাক্টফুল হবে। ফলে এই ২ এর সংমিশ্রণে কোন দিকে এখন তিনি যাবেন সেই গাড্ডাটায় পড়ে গেছেন। এবং যত দিন যাচ্ছে তার অসহায়তা যেন তত বেশি করে স্পষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা নিশ্চিতভাবে চাইবো যে বাংলাদেশ যেভাবে বন্ধু সরকার ছিল সেইভাবেই বন্ধু সরকার থাকুক এবং, এবং সবথেকে বড় কথা সেই দেশের যে হিন্দু সনাতনীদের উপর নির্যাতন চলছে সেটা সর্বাগ্রে বন্ধ হোক। চিন্ময় প্রভুদের মুক্তি হোক এবং ২ দেশের একটা পারস্পরিক অবস্থান স্পষ্ট হোক, ভালো হোক। কিন্তু ইউনূস সরকার কি সেই দিকে যেতে পারবে? যেদিকেই যাক গাড্ডাটা কিন্তু গভীর থেকে গভীরতর লাগছে। কি বলবেন বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের এইভাবে রাজা সাজা এবং রাজা সেজে আল্টিমেটলি চূড়ান্ত গাড্ডায় পড়ে যাওয়া নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।